গল্পের বাচ্চায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম গল্পের বাচ্চায়। অনেকদিন পর আপনাদের সামনে আবারও নিয়ে এসলাম আর একটি ভূতের গল্প, নাম পরিত্যক্ত হাসপাতাল। ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, খুবই মজা পাবেন। যদি এর ভালো মতো এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে এখনই কানে হেডফোন লাগিয়ে নিন। আমরা 3 বন্ধু সার্থক, আমি ও স্বাধীনতা মিলে নন্দীগড় যাওয়ার পরিকল্পনা করলাম। নন্দীগড় প্রখ্যাত ঐতিহাসিক স্থান। সিপাহী বিদ্রোহের সময় এই নন্দীগড় থেকেই ইংরেজ শাসনের ভীত অনেকটাই কাঁপিয়ে দিয়েছিল বিখ্যাত বিল্লবী দুর্জন সিংহ রায়। অবশ্য এই অসম সাহসী বীরকে অনেকেই জানে না, কিন্তু শেষ পর্যন্ত তার অন্তিম পরিণতি যে কী হয় তা আজ পর্যন্ত নন্দীগড়ের এক বিশাল অনুদঘটিত রহস্য। অনেকেই মনে করে তার ফাঁসি হয়েছিল, কিন্তু অনেকে আবার বলে ইংরেজরা নাকি তাকে শেষ পর্যন্ত ধরতেই পারেনি। যাই হোক, নন্দীগড় সার্থক এর মাসির বাড়ি। প্রায় 10 বছর নাকি সে সেখানে যায়নি। মাসি অনেক করে যেতে বলেছে। এবারে পরীক্ষা শেষে লম্বা ছুটি সার্থক আমাদের বলায় আমরা তো এক কথাতেই নন্দীগড় যেতে রাজি হয়ে যাই হোক, জিনিসপত্র বাছা সাদা করে 17ই আগস্ট ভোরবেলা বর্ধমান স্টেশন থেকে রওনা দিলাম। বর্ধমান থেকে রুতালি এক্সপ্রেস এ চমনগড় পৌঁছাতে প্রায় 1.5 দিন। চমনগড় থেকে লোকাল ট্রেনে নন্দীগড় প্রায় 2 ঘন্টা, অর্থাৎ পরের দিন বিকাল 5টা নাগাদ চমনগড়ে নামার কথা। আবারিত মাঠ, ধান ক্ষেত, কখনো বা স্রোতস্বিনী গঙ্গার পাশ দিয়ে চলতে লাগলো ট্রেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, প্রবল বৃষ্টির জন্য পরদিন মণিচন্দ্রপুরের কাছাকাছি এসে ট্রেন থেমে গেল। মণিচন্দ্রপুরের থেকে চমনগড় তখনও প্রায় 96 কিলোমিটার বাইরে। তখন বৃষ্টির বেগ প্রতি মুহূর্তে যেন দ্বিগুণ থেকে দ্বিগুণতর হচ্ছে। যাই হোক, প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আবার ট্রেন ছাড়লো। এবারের যাত্রা নির্বিঘ্নেই সম্পন্ন হলো, কিন্তু সমস্যার তখন আরও বাকি। ট্রেন থেকে আমরা নামলাম প্রায় 4টার কাছাকাছি। লাস্ট লোকাল ট্রেন 10 মিনিটস আগেই বেরিয়ে গেছে। স্টেশনের প্রচণ্ড খারাপ অবস্থা। প্রবল ঝড়ে প্ল্যাটফর্মের টিনের ছাদ উড়ে গেছে। ওয়েটিং রুম জলে থই থই। এমনকি স্টেশন মাস্টারের দেখাও পেলাম না। স্বাধীনতা বলল, ভাই, আকাশের অবস্থা মোটেই ভালো না। একটাও তারা দেখা যাচ্ছে না, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বললাম, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখো, প্রায় 15 মিনিট আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু একটা লোকও দেখতে পেলাম না। সার্থক বলল, এতে আশ্চর্য হওয়ার কি আছে? এই ঘন বর্ষার কেউ বাড়ি থেকে বের হয় নাকি? আমি বললাম, তা অবশ্য ঠিক, চল এবার দেখা যাক মাথা খোঁজার মতো কোনো আশ্রয় পাওয়া যায় কিনা। প্রায় আধ ঘন্টা মতো হাঁটার পর হঠাৎ একটা প্রবল বাজ পড়ল। চারদিকে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। সার্থক চেঁচিয়ে উঠল, ওই দেখ, একটা বিশাল বাড়ির মতো। আমরাও ব্যাপারটা খেয়াল করেছিলাম। স্টেশন থেকে প্রায় তখন 1 কিলোমিটার মতো চলে এসেছি। এগিয়ে গেলাম বাড়িটার দিকে। তখন প্রায় রাত 9টা। একটু এগিয়ে যেতেই একটা কাটা তারের বেড়া পেলাম। বাড়ির চারদিকে কাটা তার দিয়ে ঘেরা। বেড়া টপকে আমরা ভেতরে ঢুকলাম, আর আমরা ফোনের ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেল। ফোনের চার্জও শেষ। এরপর সার্থক ওর ফোনের ফ্ল্যাশটা অন করলো। হঠাৎ একটা কিছু ভেঙে পড়ার প্রচণ্ড আওয়াজ হলো। সেদিকে লাইট ফেলে দেখলাম একটা লোহার মতো উল্টে পড়ে আছে। আমি বললাম, ও কিছু না, প্রচণ্ড হাওয়ার ব্যাপারটা উল্টে পড়েছে। যদিও পরে জানতে পেরেছিলাম বোর্ডটায় কি লেখা ছিল।
বোর্ডে লেখা ছিল এক সতর্কবাণী, সন্ধ্যা 5টার পর এখানে প্রবেশ করা নিষিদ্ধ। যা পড়লে আমরা কখনোই এখানে ঢুকতাম না। একেবারে কাছে এসে বুঝলাম এটা বাড়ি নয়, বহু পুরনো একটা পরিত্যক্ত হাসপাতাল। স্বাধীনতা বলল এসব জায়গায় না থাকাই ভালো, তার উপর আবার হাসপাতাল। কত মানুষের চোখের জল, আর্তনাদ, রক্তের ছাপ বন্দি হয়ে আছে এই দেওয়ালগুলোর মধ্যে। স্বাধীনতা কথা শেষ না করতেই প্রবল জোরে বৃষ্টি নামলো। অগত্যা আমরা ছুটি হাসপাতালের ভিতরে ঢুকে পড়লাম। হাসপাতালের দরজা বলে সেরকম কিছুই ছিল না, কোনো রকম দুটো কাঠের টুকরো জ্বলছে। মাকড়সার জাল মুখে চোখে মেখে আমরা ভিতরে ঢুকলাম। একটা পচা ব্যবসা গন্ধ নাকে ঝাপটা মারল। নিকোষ কালো অন্ধকারে একমাত্র ভরসা বলছে স্বাধীনতার ফ্ল্যাশ লাইট। আমার ফোন সুইচ অফ, যদিও আমার ব্যাগে একটা ছোট টর্চ আছে। ওদের ফোনে নেটওয়ার্ক পর্যন্ত নেই যে কারো সাথে যোগাযোগ করে যাবে। এই আকাশ অন্ধকারের সমুদ্রে আমাদের ক্ষীণ হয়ে আসা আলো এক অধিভৌতিক পরিবেশের সৃষ্টি করেছিল। স্বাধীনতা বলে উঠল, এটা কি রকম হসপিটাল? শুধু একটা ভাঙা দরজা আর কোথাও কোনো জানালা নেই। এটা আদেও হসপিটাল তো? আমি বললাম, ব্যাপারটা সত্যি বড়ই অদ্ভুত। সার্থক আমার কথায় সায় দিয়ে বলে উঠল, চল এগিয়ে যাওয়া যাক, দেখা যাক কোথায় কোনো ভালো বসার জায়গা পাওয়া যায় কিনা। রাতটা তো কোনো রকম করে কাটতে হবে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। আমরা দোতলায় উঠেই যেখানে সিঁড়ি শেষ হয়েছে, সম্মুখে এক বিরাট হল ঘর পেলাম। হঠাৎ খেয়াল করলাম হল ঘরের দেয়ালে পরপর কিছু ছবি টাঙানো, ইংরেজদের ছবি। কাজেই আমরা চিনি না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সবার উপরে যে ছবিটি লাগানো সেটাই সবচেয়ে বৃহদায়তন, এবং ছবিটির মুখ দেওয়ালের দিকে ফেরানো। অর্থাৎ ছবিটা উল্টি দিকে মুখ করা, আর ঠিক তার নিচের ছবিটাও একই রকম, তবে উল্টো করে টাঙানো। আমি বললাম, অদ্ভুত ব্যাপার তো, দুটো ছবি একই রকমভাবে উল্টো করে রাখা কেন? কার ছবি এই দুটো? হল ঘরে একটা টেবিল ছিল। টেবিলটা আমার ঢিলে দেওয়ালের কাছে নিয়ে এলাম। সার্থক টেবিলের ওপর উঠলো, ছবি দুটো নামালো, তারপর ও নিজেও নামলো। ছবি দুটো সোজা করে ধরলাম মুখের সামনে। চমকে উঠলাম আমরা সবাই। আতঙ্কে স্বাধীনতার হাত থেকে বড় ছবিটা পড়ে গেল। অনেক দিন পর ঘুমন্ত হসপিটাল যেন তীক্ষ্ণ ঝনঝন শব্দে জেগে উঠল। চারদিকে কাচের টুকরো ছড়িয়ে পড়ল। ছবিটা কার কি মনে হয় পাঠক বন্ধুগণ, জানতে চোখ রাখুন পরের পর্বে। কেমন লাগলো এবং ভুল ত্রুটি হলে দয়া করবে জানাবেন। বিদ্রোহ গল্পে ব্যবহৃত স্থানগুলি যথা নন্দীগড়, মণিচণ্ডীপুর, যমনগড় প্রভৃতি স্থানগুলি এবং রুদালি এক্সপ্রেস একেবারেই কাল্পনিক। দুর্জয় সিংহ রায়ের নামেও কোনো বিল্লপীর অস্তিত্ব নেই। নামগুলি সম্পূর্ণ কল্পনাপ্রসূত। আশা করি বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। আপনাদের যদি আমাদের এই ভূতের গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।